এসে পৌঁছে গেছি কিন্তু রোথাং। দেখুন কতটা সুন্দর জায়গাটা, দূরে কিন্তু পাহাড়ে বরফ দেখা যাচ্ছে। অরিজিনালি যদি ডিসেম্বর মানে নভেম্বর তো এখন চলছেই, নভেম্বরের শুরু হয়ে গেছে, নভেম্বরের আর কিছুদিনের মধ্যে যখন এখানে বরফ পড়া শুরু হবে তারপর থেকে কিন্তু রোথাং বন্ধ হয়ে যায়। তাই রোথাং আসার সময় কিন্তু এটাই, মানে নভেম্বরের একদম ফার্স্ট অবধি যতক্ষণ না বরফ পড়বে ততক্ষণ আপনারা রোথাং আসতে পারবেন। অপূর্ব সুন্দর কিন্তু এই জায়গাটা। খুব যে বেশি একবারে খুব ঠান্ডা রয়েছে এখন সেটা বলবো না, তবে এই জায়গায় ঠান্ডা থাকে। সূর্য এখন মাথার উপরে, সাংঘাতিক রোদের তেজ রয়েছে, ঠান্ডা লাগছে ঠিকই কিন্তু মানে অতটাও ঠান্ডা নেই সূর্যের জন্য। যাই হোক, চলুন আমরা এখন একসঙ্গে ঘুরে দেখি রোথাং পাস। এবারের মানালি ভ্রমণের আজ আমার শেষ ব্লগ। গত পর্বে তোমাদের দেখিয়েছিলাম কাসল থেকে সাইট সিন করে আমরা বিকেল নাগাদ এসে পৌঁছই মানালি। সে ভিডিওর লিঙ্ক তোমাদের জন্য আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, সময় পেলে অবশ্যই একবার দেখে নিও কিন্তু। আর আজকের পর্বে আমি তোমাদের সাথে নিয়ে পৌঁছবো মানালি থেকে 61 কিলোমিটার দূরে অবস্থিত এক দুর্গম গিরিপথে, যার নাম রোথাং পাস। এছাড়াও আমরা দেখে নেব ছোট একটি পাহাড়ি গ্রাম সিসু। না, এখানেই শেষ নয়, ছোট বড় আরও অনেক স্পটই তো রয়েছে আজকের ব্লগে। তাই আর দেরি নয়, আর তোমাদের কাছেও আমার একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাতে যদি একটু বেশি উদ্যোগ পাই। তো চলো শুরু করা যাক আজকের এই সুন্দর জার্নি, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে দুর্গম পাহাড়ি রাস্তা, ঝর্ণা, পাহাড়ি গ্রাম এবং 13,058 ফুট উচ্চতায় গিরিপথ। মর্নিং, এখন সময় সকাল 9টা, আর অন্যান্য দিনের মতন আজও আমরা প্রায় আধ ঘন্টা লেটে চলছি। মানে এখানে এতটা ঠান্ডা যে সকালবেলায় উঠতে ইচ্ছে করছে না। তো যাই হোক, উঠে রেডি হয়ে গেছি, এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার পর আমরা বেরোবো সাইট সিনের উদ্দেশ্যে। আজকের সাইট সিনে আমাদের যেটা মেন রয়েছে সেটা হচ্ছে রোথাং পাস, তারপরে অটল টানেল, এইগুলো রয়েছে সাইট সিনে। তো চলুন বেরোনো যাক। আর তার আগে বলি, দেখুন আমরা যে হোটেলে রয়েছি, মানে ট্যুর পিকার্স আমাদের যে হোটেলে রেখেছে, সেখান থেকে বাইরে কীরকম একটা ভিউ আসছে আপনাদের একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে কিছুটা মানালির ভিউ। দেখুন পুরো পাহাড় সামনে, পাহাড়ের মাঝেই আমরা রয়েছি। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। একটা পাহাড় যেটা আমরা দেখতে পাচ্ছি সবুজ হয়ে রয়েছে, আরেকটা পাহাড় কিছুটা সাদা হয়ে রয়েছে। তো যাই হোক, দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। আমরা যে হোটেলে রয়েছি তার ভেতরে যে আগের দিন কালকে রাতে যখন দেখিয়েছিলাম, দেখবেন ডিনার করার জন্য আমরা ইন হাউস রেস্টুরেন্টে বসেছিলাম। আর এটা হচ্ছে তার ওপেন এয়ার একটা রেস্টুরেন্ট, একদম ওই রেস্টুরেন্টের সাথেই রয়েছে এই প্লেসটা। দেখুন এই জায়গাটা কিন্তু খোলা, শুধু ছাদটা রয়েছে আর বাকি পুরোটাই খোলা। এখানে বসে না আপনারা ব্রেকফাস্ট বলুন বা লাঞ্চ বলুন, দুটোই কিন্তু খুব ভালো এনজয় করতে পারবেন। মানে সাথে প্রাকৃতিক ভিউটা এত সুন্দর। কিন্তু হ্যাঁ, ডিনারটা এখানে করতে পারবেন না, কারণ রাতের বেলায় সাংঘাতিক ঠান্ডা থাকে, এখানে বসা তখন সম্ভব হবে না। আর আমরা যেটা দেখতে পাচ্ছি দূরে পাহাড়ে বরফ কিন্তু রয়েছে, মানে কতটা রয়েছে বলতে পারবো না, তবে বরফ যেটা আমি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই দেখুন সামনে যে পাহাড়টা রয়েছে, পাহাড়ের গায়ে কিন্তু বরফ রয়েছে, দেখুন সাদা হয়ে রয়েছে। আর একটু জুম করি, এই দেখুন, মানে অনেক না হলেও বরফ কিছুটা রয়েছে। যাই হোক, চলে এসেছে আমাদের ব্রেকফাস্টে আমরা নিয়েছি পুরি, নিয়েছি সবজি দিয়ে রয়েছে, আর এখানটায় সার্ভ করে গেছে টোস্ট। তো তাড়াতাড়ি ঝটপট ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়তে হবে। আর হ্যাঁ, সে সাথে চাও রয়েছে কিন্তু। তো যাই হোক, এখন আমাদের পালা হচ্ছে ব্রেকফাস্টটা একটু ট্রাই করার, দেখি কেমন হয়েছে। আর আমরা কিন্তু খুব লেট করে ফেলেছি, ঠাকুর সাহেব রেগে গেছে, আজ আমাদের হাতই কেটে ফেলবে। তো যাই হোক, একটু টেস্ট করে দেখা যাক আগে। দারুণ দারুণ খাবার নিয়ে সত্যি কোনো কথা হবে না। ট্যুর পিকার্সের থ্রু যে কটা ট্রিপ করেছি, খাবার আর রুম এগুলো সত্যি অতুলনীয়, দারুণ। এই বাজেটে যে ওরা এত সুন্দর কিছু প্রোভাইড করে যাচ্ছে আমাদের, জানি না কী করে করছে, কিন্তু সত্যি করছে। আর খাবার দাবার বেশ ভালো। ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তবে আমাদের ব্রেকফাস্ট হলেও আমাদের গাড়ির চালক অশ্বিনী ভাইয়ের তখনও ব্রেকফাস্ট করা হয়ে ওঠেনি। তাই অশ্বিনী ভাইকে বললাম, আগে ব্রেকফাস্ট সারো, তারপর আমরা সাইট সিনে বেরোবো, তাতে যদি একটু দেরি হয় তো হোক। কিছুটা এগিয়ে অশ্বিনী ভাই ব্রেকফাস্ট করার জন্য গাড়ি থামালো। যতক্ষণ অশ্বিনী ভাই ব্রেকফাস্ট করছে, চলো সে সময় আমি তোমাদের স্নোস্যুটের একটা কাউন্টার দেখিয়ে দিই। তবে কাউন্টার কিন্তু স্নোস্যুটের, অন্য কিছুর নয়। সময় 9:46 আর আমরা এসে পৌঁছেছি এখন বাঙ্গে এমন একটা জায়গা, যখন আপনারা মানালির সাইট সিনের জন্য বেরোবেন, অর্থাৎ
যে রোথাং পাস বলুন বা সোলাং ভ্যালি বলুন, এইসব জায়গা যখন যাবেন বরফের সময়, এই জায়গাগুলো কিন্তু সাংঘাতিক বরফ থাকে, তখন আপনারা নর্মাল ড্রেস পরে বা নর্মাল শু নিয়ে কিন্তু ওই বরফের মধ্যে নামতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এই বাঙ্গেতে দেখবেন বিভিন্ন শপ রয়েছে যেগুলো নাম্বারিং করা রয়েছে 1 2 3, বা এখানটায় রয়েছে দেখছি আমি একটা 180, এখানটা রয়েছে 163, মানে 163, এরকম প্রচুর শপ রয়েছে। আপনারা এখান থেকে সেই স্নো স্যুট কিন্তু নিয়ে নিতে পারবেন। তো এইরকমই একটা দোকানে আমি এসে দাঁড়িয়েছি, দেখুন এখানে বিভিন্ন স্নো স্যুট রয়েছে। তো চলুন আমরা একবার এই জিনিসগুলো দেখে নিই, এখানকার রেটটাও একটু জেনে নিই, আর সেই সাথে স্নো স্যুট ছাড়া আর কি কি এখানে পাওয়া যাচ্ছে সেগুলো আমরা একবার দেখে নেব। এই যে শপটা রয়েছে এর নাম্বার হচ্ছে 163, আর আমরা পেয়ে গেছি 163 ওনার অনিল ভাইকে। আমরা অনিল ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে নেবো এই স্নো স্যুট সম্বন্ধে। इसका भैया 250 का 250 पर सूट, पर पर्सन 250 करके, और जूता वगैरह भी मिल जाता है ना, ड्रेस रहेगा आपका ना। शूज और ड्रेस मिला के 250। और ये किस टाइम पे ज़्यादा चाहिए होता है लोगों को? भैया जैसे आपको मतलब विंटर टाइम ज़्यादा चाहिए, बर्फ़ में तो चाहिए चाहिए। ओके, और ये स्नो सूट छोड़ के और कुछ मिल जाता है क्या? बाकी जैसे इसके लिए सॉक्स वगैरह वो सब चीज़ों के लिए रहता है बाकी। ओके, और मैंने बाकी एक्टिविटी वगैरह रहता है इधर, एक्टिविटी वगैरह भी इधर से ही हो जाता है। से बुक रहता है। আচ্ছা, আপনারা যারা এই অ্যাক্টিভিটি করতে চাইছেন, এগুলো সোলাং ভ্যালি में होता है क्या? सोलंग वैली होता है पास फिर जहाँ আচ্ছা, जहाँ जहाँ পয়েন্ট है वहाँ। তো আপনারা যারা এই অ্যাক্টিভিটিগুলো করতে চাইছেন তারা কিন্তু এখান থেকেই অ্যাক্টিভিটিগুলো বুক করে নিতে পারবেন। তো এই দেখুন এখানে বিভিন্ন কালারের স্নো স্যুট কিন্তু রয়েছে। আপনারা যারা স্নোর সময় আসবেন তারা কিন্তু এখান থেকে স্নো স্যুট নিয়ে নিতে পারবেন। স্যুটের কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালো। আমি আগেরবার এতটা ভালো কোয়ালিটির স্যুট কিন্তু পাইনি। এইবার কিন্তু এখানে এই শপটায় আমার তখন ঢোকা হয়নি, এবার এই শপটায় কিন্তু বেশ ভালো কোয়ালিটির স্নো স্যুট রয়েছে, প্রচুর প্রচুর। এদিকেও আছে দেখুন। চলো অশ্বিনী ভাইয়ের ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা আবারও এগিয়ে চললাম। ও হ্যাঁ, আজকের প্ল্যানটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আমরা প্রথম পৌঁছবো রোথাং পাস, তারপর কোকসার, তারপর অটল টানেল দেখে পৌঁছবো সিসু ভিলেজ। এছাড়া কিছু ভিউ পয়েন্ট তো থাকবেই, যেখানে যেখানে ভালো লাগবে সে জায়গায় দাঁড়াবো এবং তার সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, তোমাদের একবার মনে করিয়ে দিই, আমি এই সিমলা মানালি ট্যুর বুক করেছি ট্যুর পিকার্সের থেকে। তোমরা যারা আমার মতো সিমলা মানালির বাজেট ট্রিপ করতে চাইছো তারা অবশ্যই একবার ট্যুর পিকার্সের সাথে কথা বলে নিও। ট্যুর পিকার্সের সাথেই সিমলা মানালি ঘুরতে হবে তা বলছি না, শুধু ওদের থেকে বাজেটটা একবার যাচাই করে নাও, তবে বুঝবে কেন আমি ট্যুর পিকার্সের কথা বলছি। সময় এখন 10টা 25, আর আমরা কিন্তু বেরিয়েছি আপনারা জানেন মানালি সাইট সিনে। আজকে আমাদের রয়েছে কোকসার, সিসু ভিলেজ, অটল টানেল, সোলাং ভ্যালি, আর সাথে রয়েছে রোথাং পাস। তো সেই রোথাং পাস যাওয়ার সময় দেখুন এই যে একটা জায়গা দাঁড়িয়ে রয়েছি আমরা, এই জায়গাটার নাম হচ্ছে কিনু। এত সুন্দর ল্যান্ডস্কেপ আসছে দেখুন, মানে দাঁড়িয়ে শুধু এই জায়গাটা যখন আপনারা যাবেন এখান থেকে, এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ মনে হবে যেন এই ল্যান্ডস্কেপটাকেই দেখতে থাকি। অসম্ভব সুন্দর, মানে দূরে দেখুন পাহাড় রয়েছে, সবুজ দুদিকে পাহাড়, মাঝখানে একটা পাহাড়ে কিন্তু চূড়ায় আমরা বরফও দেখতে পাচ্ছি, আর সেখান থেকে একটা নদী নেমে আসছে। নদীটার নাম হচ্ছে সোলাং নালা বলে এখানে এই নদীটা, এটা হচ্ছে সোলাং নালা। চলুন একবার আপনাদের ব্যাক ক্যামেরা করেও দেখিয়ে দিই, ভালোভাবে দেখে নিন, তবে ল্যান্ডস্কেপটা বুঝতে পারবেন। এই দেখুন কত সুন্দর, এই সামনের পাহাড়টাই কিন্তু বরফ রয়েছে, আর সেখান থেকে একটা নদী বেরিয়ে আসছে দেখুন, এইটাই হচ্ছে সোলাং নালা। খুব সুন্দর, খুব সুন্দর। তো এসে পৌঁছে গেছি অটল টানেল। এই হচ্ছে দেখুন পাশেই রয়েছে অটল টানেল।
আমাদের কিন্তু গন্তব্য ছিল প্রথম, আমরা যাব হচ্ছে ধরুন একদম শেষ যে পয়েন্টটা রয়েছে সেখানটায় যাওয়ার কথা ছিল আমাদের প্রথমে, অর্থাৎ রোথাং পাস থেকে ফেরার পথে একটা একটা করে আমরা স্পট দেখতে দেখতে আসবো, এরকমই কথা ছিল। তবে এই দেখুন যখন আমরা পার করছি অটল টানেল, তো ইচ্ছে হলো এখানটায় দাঁড়িয়ে এই ভিডিওটা আপনাদের একবারে দেখিয়ে দিই, আর পরে দ্বিতীয়বার আর করার দরকার হবে না। এই হচ্ছে অটল টানেল। চলুন আমরা এখন অটল টানেলের ভেতরে যাব। চলো এবার অটল টানেল পার করা যাক। আচ্ছা, তোমাদের বলে রাখি, এই অটল টানেল 9.2 কিলোমিটার লম্বা এবং আমাদের দেশের বৃহত্তম টানেল। এই টানেল নির্মাণ করা হয় রোথাং পাসকে বাইপাস করার জন্য। শীতকালে বেশিরভাগ সময় রোথাং পাস বরফের জন্য বন্ধ থাকে, কিন্তু এই টানেল চালু হওয়ার পর রাস্তা বন্ধ হওয়ার কোনো বালাই নেই। এছাড়াও আগে যে রাস্তা পার হতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগতো, এই টানেল নির্মাণের পর তা এখন 30 মিনিটেই পার হয়ে যাওয়া যায়। এই যে আমরা পৌঁছে গিয়েছি অটল টানেলের অন্য প্রান্তে। তো এই দীর্ঘ 9.2 কিলোমিটার লম্বা টানেল পার করে আমরা বর্তমানে যে অংশে পৌঁছেছি, এই অংশটা কিন্তু স্পিতির আন্ডারে আসে। তো আমরা এখন স্পিতিতে আছি, আর আমরা এখন যাচ্ছি রোথাং পাস। তো চলুন, পথে আরো যা সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আহা, কি অপূর্ব না! মাথার ওপর নীল আকাশ, দুধারে পাহাড়, তার মধ্যে দিয়ে এঁকে বেঁকে এগিয়ে চলা এই রাস্তা। বাদিকে একটি নদীও রয়েছে। কত সুন্দর যে এই দৃশ্য, তা সত্যি বলে বোঝানোর ভাষা নেই। আর রাস্তাটা শুধু দেখো, কোথাও কোনো খানাখন্দ চোখে পড়বে না। এই টার্নটা শুধু দেখো, কি সাংঘাতিক না? তবে তোমাদের যাদের মোশন সিকনেস আছে, তাদের এই সময় বাইরের দিকে না তাকানোই ভালো। ওহ, বলে রাখি, আমরা যেদিন রোথাং পাস যাচ্ছি সেদিন ছিল নভেম্বরের 7 তারিখ। তখনও তুষারপাত শুরু হয়নি, যদিও তার কয়েকদিন পরেই তুষারপাত হয়েছে। এখন এসব জায়গা বেশিরভাগটাই বরফের চাদরে মোড়া। আচ্ছা, আমি তোমাদের জন্য ডেসক্রিপশানে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখলাম। বরফে মানালি কতটা সুন্দর তা তোমরা ওই ভিডিওতেই দেখে নিতে পারবে। আমরা এখন কোকসার থেকে কিছুটা এগিয়ে এসেছি, অর্থাৎ কোকসারে আপনারা যেখানে বরফ দেখেন, মানে আমরা আগের বার যখন এসেছিলাম যেখানে আমরা বরফ দেখেছিলাম, তার থেকে কিছুটা এগিয়ে এসেছি। এখানে কিন্তু রোথাংয়ের জন্য পারমিট চেক করা হয়, এখানেও পারমিট লাগে। আমরা অলরেডি পারমিট বানিয়েছিলাম, আর এখানে সেই পারমিট চেক করা হচ্ছে। পারমিট চেক করা হয়ে গেল। পারমিট চেক করে আমরা আবার কিন্তু রোথাং পাসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখান থেকে রোথাং পাসের দূরত্ব হচ্ছে 14 কিলোমিটারের মতন। দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়টা, পাহাড়ের গায়ে যে বরফ লেগে রয়েছে সেটা দেখা যাচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে যে কাছেই, কিন্তু দূরত্বটা অনেকটাই, প্রায় 14 কিলোমিটার। চলুন যাওয়া যাক রোথাং পাস। এসে পৌঁছলাম রোথাং পাস। এ যেন এক আলাদাই অনুভূতি। সময় 11:50 আর এসে পৌঁছে গেছি কিন্তু রোথাং। দেখুন কতটা সুন্দর জায়গাটা, দূরে কিন্তু পাহাড়ে বরফ দেখা যাচ্ছে। অরিজিনালি যদি ডিসেম্বর, মানে নভেম্বর তো এখন চলছেই, নভেম্বরের শুরু হয়ে গেছে, নভেম্বরের আর কিছুদিনের মধ্যে যখন এখানে বরফ পড়া শুরু হবে, তারপর থেকে কিন্তু রোথাং বন্ধ হয়ে যায়। তাই রোথাং আসার সময় কিন্তু এটাই, মানে নভেম্বরের একদম ফার্স্ট অবধি, যতক্ষণ না বরফ পড়বে ততক্ষণ আপনারা রোথাং আসতে পারবেন। অপূর্ব সুন্দর কিন্তু এই জায়গাটা। খুব যে বেশি একবারে খুব ঠান্ডা রয়েছে এখন সেটা বলবো না, তবে এই জায়গায় ঠান্ডা থাকে। সূর্য এখন মাথার উপরে, সাংঘাতিক রোদের তেজ রয়েছে, ঠান্ডা লাগছে ঠিকই, কিন্তু মানে অতটাও ঠান্ডা নেই সূর্যের জন্য। যাই হোক, চলুন আমরা এখন একসঙ্গে ঘুরে দেখি রোথাং পাস। সামনে একটা লেক রয়েছে, আপনারা চাইলে এখানটা কিন্তু ঘোড়া পাওয়া যায়, আপনারা ঘোড়ার পিঠে চড়ে সেই লেকের কাছে যেতে পারবেন, কিংবা এটিভি বাইক রয়েছে, সেই বাইকে করে কিন্তু আপনারা লেকের কাছে যেতে পারবেন। আবার এমনও কিছু বেশি দূরে নয় যেখানে আপনারা পায়ে হেঁটে যেতে পারবেন না। আমরা কিন্তু পায়ে হেঁটেই যাচ্ছি। খুব সুন্দর জায়গা, পায়ে হেঁটে যেতেও বেশ ভালো লাগছে। তো চলুন গিয়ে সামনে সেই লেকটা দেখে নেব, আর সে সাথে লেকের আশেপাশে মানে কীরকম প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটাও দেখব। ঠান্ডা কিন্তু ভালোই রয়েছে। প্রথমে যখন গাড়ি থেকে নেমেছিলাম ভেবেছিলাম খুব একটা ঠান্ডা নেই, ঠান্ডা ভালোই রয়েছে। হাত যেটা দেখুন বাইরে রয়েছে সেটা কিন্তু জমে যাচ্ছে, হাত সাংঘাতিক ঠান্ডা। মানে একটা হাতে আমি
গ্লাভস পরে রয়েছি, আর আরেকটা হাতে গ্লাভস পরিনি। তার কারণ হচ্ছে মোবাইলটা কন্ট্রোল করতে পারছি না, না হলে মানে স্ক্রিনের টাচ স্ক্রিন কাজ করছে না, সে কারণে একটা হাতে কিন্তু গ্লাভস আমি পরিনি, আর সেই হাতটা সাংঘাতিক ঠান্ডা লাগছে আমার। তো আমরা বর্তমানে রয়েছি 3920 মিটার উচ্চতায়। উচ্চতাটা কিন্তু অনেকটাই বেশি, সে কারণে অক্সিজেন লেভেল এখানে যথেষ্ট কম। মানে আমাদের ওখানকার তুলনায় অক্সিজেন লেভেল কিন্তু এখানে অনেকটাই কম। শ্বাসকষ্ট একটু আধটু সবারই হচ্ছে, আমাদেরও হচ্ছে। তা আপনারা যখন আসবেন, খুব বেশি হাঁটাহাঁটি করা কিংবা খুব বেশি দৌড়ঝাঁপ করা এই জিনিসগুলো থেকে একটু বিরত থাকবেন। তো ধীরে সুস্থে হাঁটবেন, হেঁটে হেঁটেই পুরো জায়গাটা ঘুরে নিতে পারবেন। আর আপনারা যারা এটিভি কিংবা অন্য যে গাড়িগুলো রয়েছে এখানে ঘুরে দেখতে চান, সেগুলো আপনারা অবশ্যই নিতে পারেন। তবে এখানে দেখার মতন হচ্ছে এই দূরে পাহাড়ে বরফ, আর এখানে একটা লেক রয়েছে, সেই লেকটা। দেখুন পরপর এটিভি আসছে, পরপর গাড়িগুলো আসছে, দেখুন প্রচুর গাড়ি রয়েছে। আপনারা যারা এইভাবে গাড়িতে করে ঘুরতে ভালোবাসেন বা এই গাড়িগুলো নিয়ে একটু ঘুরে দেখতে যান, তারা কিন্তু অবশ্যই এদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এই দেখুন, দেখো রোথাং পাসের এই 13,000 ফুট উচ্চতায় ছোট্ট একটি লেক রয়েছে। আর আজ শুধু আকাশটা দেখো, কিছুটা বেশি নীল লাগছে। ল্যান্ডস্কেপটা দেখে মনে হচ্ছে কোনো শিল্পীর হাতের রং তুলি দিয়ে নিখুঁতভাবে আঁকা। দূরে পাহাড়ের চূড়ায় বরফ, এই লেকের জলে তার প্রতিবিম্ব, ওফ, দেখে চোখ ফেরানোটাই অসম্ভব। মনে হচ্ছে আরও কিছুটা সময় এখানে কাটিয়ে যাই। ও হ্যাঁ, আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে মোবাইলের নেটওয়ার্ক কাজ করে না, তাই যারা একসাথে আসছো একসাথেই থাকবে, না হলে যোগাযোগের জন্য বেশ বেগ পেতে হবে। রোথাং পাসে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা রওনা দিলাম। আমাদের এবারের গন্তব্য সিসু ভিলেজ। দূরে পাহাড়ের চূড়ায় বেশ বরফ রয়েছে। একেবারে সামনে থেকে রাস্তাটা দেখুন, সেই হেয়ারপিন টার্ন। এ রাস্তাও কিন্তু সেই সিল্ক রুটের মধ্যে পড়ে, অর্থাৎ আগে এই পথ ধরেই কিন্তু রেশম বাণিজ্য হতো। আমরা রোথাং পাস দেখে এখন নিচের দিকে নামা শুরু করেছি। সামনে রয়েছে কোকসার, তারপরে অটল টানেল রয়েছে, আর সিসুও রয়েছে সে সাথে। তো এরকম একটা জায়গায় এসে দাঁড়ালাম, তার কারণ হচ্ছে আমরা যেই জায়গাটাকে আমরা কোকসার বলে জানি, অরিজিনালি তার গ্রামটা কিন্তু এখানে। একবার দেখিয়ে দিই আপনাদের ভালোভাবে, তবে বুঝতে পারবেন। ছোট্ট একটা গ্রাম, পাহাড়ি গ্রাম, খুব সুন্দর দেখাই। এই দেখুন, এই সাইডে রয়েছে রোথাং পাস। আমরা এখান দিয়ে আসলাম ওই হাইট থেকে, তারপরে এখানে এসে এই দেখুন, এই হচ্ছে কোকসার ভিলেজ। এই দেখুন, একটু জুম করি, দেখুন ছোট্ট একটা গ্রাম, খুব সুন্দর পাহাড়ি গ্রামটা দেখুন। তো রোথাং পাস থেকে ফেরার পথে আমরা বর্তমানে রয়েছি কোকসার। কোকসারও কিন্তু একটা স্নো পয়েন্ট। আপনারা যখন আসবেন, ধরুন শীতের সময় আসছেন, যখন বরফ পড়েছে, তখন কিন্তু আপনারা রোথাং অবধি যেতে পারবেন না, তখন আপনাদের কোকসারই লাস্ট। আর এখানে কিন্তু তখন দেখবেন যে বরফে পুরো সাদা হয়ে থাকে, বিভিন্ন স্নো অ্যাক্টিভিটি এখানেও তখন হয়ে থাকে। আর যাই হোক, কোকসারে এসে আমরা বর্তমানে নিয়ে নিয়েছি দেখুন ভেজ ম্যাগি। ম্যাগির কোয়ান্টিটি এখানে যথেষ্ট কম দাম অনুযায়ী। এই একটুখানি ম্যাগি আমাদের দাম পড়লো 70 টাকা, এটার দাম হচ্ছে 70 টাকা। যাই হোক, যেহেতু একটু মানে জায়গাটা অনেকটা হাইটে, এখানে ক্যারিং কস্টও কিছু থাকে, সে কারণে দামটা একটু মানে আমাদের ওই সব জায়গার থেকে এই জায়গার দামটা অনেকটাই বেশি হয়ে থাকে। একটু খেয়ে টেস্ট করে দেখি, কিংবা আজকে যতক্ষণ ট্যুর থাকবে আমাদের, ততক্ষণ ট্যুরের মধ্যে আমরা কিন্তু বেশি কিছু খাবো না, এরকম হালকা পাতলা খাবার দিয়েই আমাদের পুরো ট্যুরটা কভার করতে হবে। কারণ পাহাড়ি রাস্তায় অনেক সময় কি হয়, মোশন সিকনেস হয়ে থাকে বেশি খাবার খেয়ে থাকলে। তাই হালকা পাতলা খাবার আর সাথে জল, এইভাবেই কিন্তু আজকে কাটিয়ে দিতে হবে। লাঞ্চ সেরে আমরা এগিয়ে চললাম সিসু ভিলেজের উদ্দেশ্যে। অটল টানেল থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে যায়, তার মধ্যে ডান দিকে পড়বে রোথাং পাস এবং বাঁদিকে পড়বে সিসু ভিলেজ।
এই যে যেমনটা বলেছিলাম, সামনেই রয়েছে অটল টানেল। আমরা অটল টানেলকে বাঁ হাতে রেখে আরও খানিকটা এগিয়ে যাব, ওই মিনিট 15 মতো। এই দেখো, এখানে হট এয়ার বেলুন রয়েছে। সামনে লাহোলের গেট, এর মানে আমরা এবার লাহোলে প্রবেশ করতে চলেছি। রোথাং পাস, কোকসার এগুলো কমপ্লিট করার পর আমরা বর্তমানে এসে পৌঁছেছি কিন্তু সিসু ভিলেজ। এই যে পুরো এরিয়াটাই না, দেখুন এইদিকে আপনারা ঘরবাড়ি যেগুলো দেখতে পাচ্ছেন পুরো অনেকটা নিয়েই কিন্তু এই ভিলেজটা। তবে এই যে এখন যে বর্তমানে আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে এখানকার হেলিপ্যাড, অর্থাৎ সিসু ভিলেজের হেলিপ্যাড। আর দেখুন ওপর দিয়ে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কিন্তু লেহ লাদাখ। আপনারা যারা এই মানালি হয়ে লেহ লাদাখ যেতে চাইছেন তারা কিন্তু এই রাস্তাটাই ব্যবহার করবেন। আর এদিকে দেখুন দূরে পাহাড়ের চূড়ায় বরফ দেখা যাচ্ছে বেশ কিছু, অনেকটা দূরে। আর সামনে একটা বেশ সুন্দর ঝর্ণা রয়েছে। এই দেখুন, এই হচ্ছে সিসু ভিলেজের হেলিপ্যাড। একটু জুম করি, এই দেখুন এখানটায় এটা হচ্ছে হেলিপ্যাড। আর দেখিয়ে দিই একবার, এই যে ওপর দিয়ে দেখুন একটা রাস্তা চলে যাচ্ছে, এই যে রাস্তাটা চলে যাচ্ছে এইটা সোজা চলে যাচ্ছে কিন্তু লেহ লাদাখ। আর এই দেখুন ওপরে পাহাড়ের চূড়ায় বেশ সুন্দর বরফ জমে রয়েছে, এখানটায় রয়েছে। আর দেখাই, এই দেখুন এই দিকটায়, এই দেখুন এখানটায় বরফ জমে রয়েছে। আর এই দেখুন এখানটায় রয়েছে ঝর্ণা। আমি যদি একটু জুম করি তাহলে আপনারা ভালোভাবে দেখতে পাবেন। এই দেখুন এই হচ্ছে ঝর্ণা। আর একটু জুম করি, এই দেখুন। আচ্ছা, ওপারে যে ঝর্ণাটা রয়েছে, আপনারা যদি ঝর্ণার কাছে যেতে চান, মানে ঝর্ণাটাকে যদি কাছ থেকে দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু এই নদীটা পার করতে হবে। আর এই নদী পার করার একটাই উপায়, সেটা হচ্ছে এই জিপ লাইন। আপনাদের জিপ লাইনের মাধ্যমে নদীটা ক্রস করতে হবে। তারপরে ওপার থেকে কিন্তু 1 কিলোমিটারের একটা ট্রেক রয়েছে, সেটা কমপ্লিট করে তবেই আপনারা এই ঝর্ণার কাছে যেতে পারবেন। দেখুন সবাই কিন্তু ওভাবেই যাচ্ছে। সিসুতে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে, কারণ বলে দিই, ধরুন সবাই তো আর রোথাং পাস যেতে পারছে না, সবাই পারমিটও বার করতে পারে না। সেক্ষেত্রে কি হয়, এই সিসুতে আসলে আশেপাশে বরফও দেখা যায়, আর জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। এখানটায় একটা লেক রয়েছে, চলুন লেকের কাছে যাব। আর এই যে সিসু ভিলেজটা কিন্তু ঘিঞ্জি নয়, মানে ভিলেজটা পুরো পাহাড়ের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এই ভিলেজটা। তো চলুন একবার লেকের কাছে যাওয়া যাক। এই হচ্ছে দেখুন সিসু ভিলেজের লেক, মানে সিসু লেক বলে যেটাকে। এখানে কিন্তু বোটিং হয়, এই দেখুন এখানে টিকিট কাউন্টার রয়েছে, তো এখান থেকে আপনারা টিকিট কেটে বোটিং করতে পারবেন। সামনে বোটিং হচ্ছে, এই দেখুন। সিসু ভিলেজে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার এগিয়ে চললাম মানালির উদ্দেশ্যে। দিনের আলো অনেকটাই কমে এসেছে, তবে এখনও কিন্তু আমাদের স্পট দেখা শেষ হয়নি। সামনেই রয়েছে পর্যটকদের প্রিয় সোলাং ভ্যালি। সময় এখন বিকেল 4:05, আর আমরা এসে হাজির হয়েছি কিন্তু আমাদের আজকের লাস্ট স্পট, অর্থাৎ সোলাং ভ্যালি। এই দেখুন এই হচ্ছে সোলাং ভ্যালি। তো আমি একবার আপনাদের দেখিয়ে দিই এই সোলাং ভ্যালিতে আপনারা কি কি অ্যাক্টিভিটি করতে পারবেন বা কোথা থেকে কি করা হয়। প্যারাগ্লাইডিং হচ্ছে এখানটায়, মানে ওপর থেকে গ্লাইড করে এরা কিন্তু এখানে নামছে। এই দেখুন, আমি এটাকে জুম করে দেখানোর চেষ্টা করি একটু। আপনারা যারা এই সোলাং ভ্যালি আসবেন তারা কিন্তু অবশ্যই এই প্যারাগ্লাইডিংয়ের আনন্দ নিতে পারবেন। আর একটা জিনিস দেখাই, এই দেখুন এই রয়েছে হট এয়ার বেলুন। এটা একটা সার্টেন হাইট অবধিই কিন্তু এটা উঠবে, এটা চারিদিকে বাঁধা রয়েছে, জাস্ট এটা উপরে উঠবে এবং উপর থেকে আপনাদের একটা ভিউ আপনারা এখান থেকে দেখতে পাবেন। দেখুন এটা একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে কিন্তু এটা থেমে যাবে। এই দেখুন, আর দেখিয়ে দিই, এই দেখুন এই হচ্ছে রোপওয়ে স্টেশন। এই দেখুন রোপওয়েগুলো আসছে,
দেখেছেন এই যে রোপওয়েগুলো আসছে, এই একটা রোপওয়ে উপরে যাচ্ছে। তবে আপনারা যারা সোলাং ভ্যালি আসছেন তাদের জন্য বলে রাখি, সোলাং ভ্যালি কিন্তু সব থেকে ভালো লাগে বরফের সময়। এখন দেখুন একটু খালি খালি রয়েছে, তবে প্রত্যেকটা অ্যাক্টিভিটি কিন্তু চালু রয়েছে। এই অ্যাক্টিভিটিগুলোই যখন বরফের মধ্যে হয় আরও বেশি ভালো লাগে। সময় এখন 4:20 আর আমরা আমাদের মোটমাট সমস্ত সাইট সিন কমপ্লিট করে এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটাকে একটা বোনাস পয়েন্ট হিসাবে আপনারা বলতে পারেন। এই যে রাস্তাটা যেটা দেখুন আমার সাইড দিয়েই রয়েছে, এই রাস্তাটার সঙ্গে অটল টানেল, এই দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এই রাস্তাটা হচ্ছে আগে যখন অটল টানেল ছিল না তখন রোথাং পাস যাওয়ার একমাত্র রাস্তা ছিল এটাই। এই রাস্তাটাই তখন রোথাং পাস হয়ে কোকসার হয়ে তারপরে সিসু ভিলেজ হয়ে চলে যেত কিন্তু লে লাদাখ। বর্তমানে এই রাস্তাটাকে বাইপাস করার জন্য কিন্তু অটল টানেল তৈরি হয়েছে। আর অটল টানেল তৈরি হওয়ার ফলে যেটা হয়েছে, এই রাস্তাটা 6 মাস কিন্তু বরফের তলায় থাকে, অর্থাৎ বরফে পুরো রাস্তাটা বন্ধ থাকে। তখন লে লাদাখের সঙ্গে এই সিমলা মানালির এই সম্পর্কটা কিন্তু থাকে না। এখান থেকে আর্মি অ্যাক্টিভিটি বা সাধারণ মানুষের যাওয়া যোগাযোগ টোটালি কিন্তু স্টপ থাকে। সে কারণেই কিন্তু এই অটল টানেল তৈরি হয়, যার ফলে এখন যতই বরফ পড়ুক, বরফে এই রাস্তা বন্ধ হয়ে গেলেও কিন্তু অটল টানেল সবসময় খোলা থাকে। দেখুন এই যে রাস্তাটা, এটা সোজা চলে যাচ্ছে কিন্তু মানালি, আর এই রাস্তাটা এটা দিয়ে আমরা পৌঁছে যেতে পারি সোলাং ভ্যালি হয়ে অটল টানেল। আর আরেকবার দেখিয়ে দিই, এই দেখুন এই মানালির রাস্তাটা সোজা এসে এই যে যেই দিকটা বেঁকে গেল, এইটা ছিল সেই পুরনো রাস্তা যেটা রোথাং পাসের দিকে চলে যেত, রোথাং পাস হয়ে কোকসার হয়ে সিসু ভিলেজ হয়ে লাদাখ যেত। তো বর্তমানে এই রাস্তাটা খুব একটা ব্যবহার হয় না, যেহেতু এই অটল টানেলের রাস্তাটা তৈরি হয়ে গেছে। তবে বরফের টাইমে কিন্তু এইটা ওয়ান ওয়ে রুট হয়ে যায়, মানে একদিক দিয়ে গাড়ি যাবে এবং অন্য দিক দিয়ে গাড়ি আসবে। আজকের মতন সাইট সিন শেষ করে ফিরে এলাম আমাদের হোটেলে। পুরো দিনের জার্নির ধকল সামলাতে হোটেলে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পৌঁছে গেলাম ডিনার করতে। ডিনার শেষে আবার ঘুম। সময় 9:55 আর ব্রেকফাস্ট টেবিলে অলরেডি আমরা চলে এসেছি। আজ আমাদের সিমলা মানালি যে ভ্রমণ পর্ব চলছে তার শেষ দিন। আমরা রয়েছি মানালিতে। আপনারা দেখলেন এই গত 5 রাত 6 দিনের আমরা কোথায় কোথায় ঘুরলাম, সিমলা, কাসোল, মানালি, সব বিস্তারিত তথ্য কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আমরা আপলোড করেছি। আজ তার শেষ পর্ব। মনটা একটু খারাপ যে এত সুন্দর একটা ট্যুর শেষ হচ্ছে। আর হ্যাঁ, স্পেশাল থ্যাঙ্কস টু ট্যুর পিকার্স যে ওরা এত সুন্দর একটা ট্রিপ আমাদের জন্য অ্যারেঞ্জ করেছে। তো যাই হোক, আজ আমরা ব্রেকফাস্ট করার পর এই হোটেল থেকে, মানে মানালির হোটেল থেকে চেক আউট করবো আর চলে যাব সোজা কালকা। মানালি থেকে কালকার ডিস্টেন্স অ্যাপ্রক্স 260 কিলোমিটারের কাছাকাছি। গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে আমাদের পৌঁছাতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে, কিন্তু ধরে চলুন হয়তো একটু বেশিই লাগবে। আর আমাদের ট্রেন রয়েছে কিন্তু রাত 11:55, মানে প্রায় এখন 10টা বাজলে প্রায় এখনও একটা 12-14 ঘন্টার গ্যাপ রয়েছে। তো আরামসে পৌঁছে যাব। পৌঁছে গিয়েও আমাদের হাতে অনেক সময় থাকবে। আর দেখুন নিয়ে নিয়েছি ব্রেকফাস্টটাও করতে হবে। চেক আউট টাইম 10টা প্রায় বেজেই গেছে। যাই হোক, চলুন ব্রেকফাস্টটা সেরে তারপর চেক আউট করি, আর রাস্তায় অবশ্যই দেখা হবে। ট্যুরটা খুবই ভালো ছিল। আমরা সিমলা, কুলু মানালি আসার জন্য খুঁজছিলাম বিভিন্ন ইয়েতে, তো ওখান থেকে ট্যুর পিকার্সের বিশ্বজিৎ দার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়। তো আমরা খুব এনজয় করেছি। এখানকার হোটেলগুলো খুব ভালো ছিল। আমরা এখন মানালিতে রয়েছি, খুব ভালো। আমরা এখান থেকে এখন কালকা ব্যাক করবো। ওখান থেকে আমাদের হাওড়া কালকা, নেতাজি এক্সপ্রেস হাওড়া কালকা করে ব্যাক করছি। আমরাও একই মানে সেই ট্যুর পিকার্সের থ্রুই কিন্তু ট্যুর করছি, আর এখানে এসে পরিচয় হয়ে গেছে কিন্তু এনাদের সাথে। এনারা সেই একই জায়গা থেকেই, আমরা কলকাতা থেকেই এসেছি, তো পরিচয়ও ভালো লাগলো। আর ওনাদের কাছ থেকে আমরাও ফিডব্যাকটা নিয়ে নিলাম আপনাদের জন্য, যে এই ট্যুর পিকার্স কেমন ট্যুর করাচ্ছে না করাচ্ছে। আমরা কালকা থেকে নামার পর, মানে অরিজিনালি সিমলা পৌঁছানোর পর সিমলা, কাসোল, মানালি সব জায়গায় কিন্তু হোটেল, খাবার দাবার সবই ভালো পেয়েছি। আপনাদের আশা করি কোনো কিছু? খাবার দাবার খুব ভালো ছিল, হোটেলও অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা ডিউলাক্স প্যাকেজ পেয়েছি। একদম খুব অ্যাফোর্ডেবল প্রাইস। কলকাতা থেকে যারা আসতে চাইছেন তাদের সবাইকে বলবো ট্যুর পিকার্সের বিশ্বজিৎ দার সাথে কন্ট্যাক্ট করে নিতে। আর আমাদের অমিত জি খুব ভালো করে প্রত্যেকটা সাইট সিন খুব সুন্দর করে দেখেছে, খুব যত্ন নিয়ে গাড়ি চালাতে। মেন কথা হচ্ছে ট্যুর পিকার্সের যে কজন ড্রাইভার আমরা পেয়েছি কাউকে কিন্তু খারাপ পাইনি। না, খুব ভালো, খুব জায়গা ওয়েট করেছে, বুঝিয়েছে কোন জায়গায় কোথায় কি, খুব কোঅপারেটিভ।
খুব ভালো লেগেছে এবং বাঙালিরা যারা আসতে চাইছেন অ্যাফোর্ডেবল প্রাইসে ডিলাক্স হোটেল এবং ভালো ঘোরার জন্য সিমলা, কুলু, মানালি, কাসল, মণিকরণ একদম আমরা ঘুরলাম, খুব ভালো, একদম নিশ্চিন্তে বিশ্বজিৎদার সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারে। চলুন একদম রেডি হয়ে এবার চেক আউট প্রসেস ডান। আর আমরা এখন গাড়িতে লাগেজ রাখা হয়ে গেছে, ছোট ব্যাগটা শুধু রেখে দিলাম। এই উঠে পড়লাম গাড়িতে। এসে পৌঁছে গেছি এখানকার অ্যাপেলের ফ্রুট মার্কেটে আর কি। দেখুন চারিদিকে শুধু ফ্রুট আর ফ্রুট। এখান থেকে আমরা জাস্ট অ্যাপেল নেবো কিছু, আর যদি অন্য কিছু পছন্দ হয় সেগুলো নিয়ে নেবো। একবার দেখিয়ে দিই আপনাদের। रेड एप्पल का कितना है भैया? रेड एप्पल का 254 केजी। 254 केजी। यस सर। 250 টাকা, 4 কিলো দাম 250 টাকা। এই বক্সটা নিয়ে নিচ্ছি। বক্সটা সিল হচ্ছে, দেখুন কিভাবে। গ্রিন অ্যাপেল, এটা দাম হচ্ছে গ্রিন অ্যাপেল যেগুলো রয়েছে এগুলো হচ্ছে 320 টাকা করে, মানে 4 কেজির মতন রয়েছে। সে 320 টাকা টোটাল। আমরা এখান থেকে একটা পেটি নিয়ে নিলাম কিন্তু। আর এখানটা রয়েছে রেড অ্যাপেল, রয়েছে অ্যাপেল বিয়ার, ফ্রুট বিয়ার আর কি। কোনো অ্যালকোহল নেই এর মধ্যে, কিন্তু এটা সেই আমরা যেগুলো খেয়ে থাকি দেখবেন ফ্রুট বিয়ার বলে, সেটাই বটলের মধ্যে রয়েছে এখানটায়। সামনে যেই দোকানটা দেখালাম আপনাদের, সামনে সব ফলের ডিসপ্লে করা রয়েছে। আর এখানটায় কিন্তু দেখুন এখানে প্যাকিং চলছে। আমরা গ্রিন অ্যাপেল নিলাম, আর এখান থেকে আবার রেড অ্যাপেলও নিয়ে নিচ্ছি। আসলে আমাদের ওখানেও তো অ্যাপেল পাওয়া যায়, কিন্তু এখানকার যেই অ্যাপেল না, এটা একদম খাঁটি আর টেস্ট সাংঘাতিক। আমরা একটু টেস্ট করলাম, সাংঘাতিক টেস্ট। এত টেস্ট কিন্তু আমাদের ওখানে পাইনি। এই যে পুরো বস্তা বস্তা পেটি পেটি অ্যাপেল। তো চলুন যাওয়া যায়। তো এই অ্যাপেল মান্ডি থেকে, মানে এটা হচ্ছে অরিজিনালি ফলের মার্কেট। এখান থেকে আমি নিলাম 4 কেজি গ্রিন অ্যাপেল আর 2 কেজি রেড অ্যাপেল। প্রথমে রেড অ্যাপেল নেওয়ার একদম ইচ্ছে ছিল না, কিন্তু যখন রেড অ্যাপেলটা টেস্ট করি, আমাদের ওখানকার অ্যাপেলের সঙ্গে আকাশ পাতাল পার্থক্য। কিন্তু এত টেস্ট, এত মিষ্টি। তো যাই হোক, 4 কেজি আর 2 কেজি মানে 6 কেজি অ্যাপেল আমি নিলাম। আমার দাম পড়লো হচ্ছে 425 টাকা। তো এই ছিল টোটাল আজকের আমার বিল। আজ শেষ হতে চলেছে আমাদের বাজেটে সিমলা মানালি ভ্রমণ পর্ব। বাজেটে যে এত সুন্দর একটা ট্যুর প্ল্যান করা যায়, সত্যি ট্যুর পিকার্সের সাথে যোগাযোগ না হলে বোধহয় জানতেই পারতাম না। ভালো লাগা অনেক স্মৃতি, আমার প্রথম রোথাং পাস আসা, অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ, সিমলাতে হোটেলে বসে রাজমা চাওল, এরকম আরও অনেক স্মৃতি নিয়ে আজ রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। মন একটু খারাপ ঠিকই, তবে আমাদের একটা ট্রিপ শেষ হওয়া মানে আর একটা নতুন ট্রিপের প্ল্যানিং। যারা পুরো সিমলা মানালির এই ভ্রমণ পর্ব জুড়ে সাথে থাকলে তাদের জন্য অনেক ভালোবাসা রইল। যারা আজ আমার ভিডিও প্রথম দেখছো তাদের বলবো অবশ্যই তোমরা এই সিমলা মানালি ভ্রমণ পর্বের আগের ভিডিওগুলি দেখে নিও। সে সাথে ট্যুর পিকার্সকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা ট্রিপ অর্গানাইজ করে দেওয়ার জন্য। এই ভ্রমণ পর্ব কেমন লাগলো জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থেকো। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ট্যুরে, নতুন কোনো জায়গায়।